রেকর্ডিং অন করে দিয়েছি। আজকে আমরা যে ক্লাসটা নেব সেটার নাম হচ্ছে এন্টারপ্রেনারশিপ। আপনারা যদি গত 2 মাস 1 মাসের নিউজ দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং কিছুদিন আগে রিসেন্টলি আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে ইঞ্জিনিয়ার হয়ে বা অনার্স পাস করে মাস্টার্স করে শিক্ষিত হয়ে সবাই চাকরির পিছনে আপনারা ছুটবেন না। আপনারা ওইরকম ভাবে পড়াশোনা করেন যাতে নিজেরা উদ্যোক্তা হতে পারেন। আপনারা কি শুনেছেন এরকম কথাবার্তা কিছু? জি জি স্যার, স্যার, শুনছি। শুনছিলাম। হ্যাঁ, আমাদের আজকের টপিক মাছ চাষ করতে বলছে স্যার। মাছ চাষ। হ্যাঁ, একজনে বলছেন আমাদের এখানকার মাননীয় মন্ত্রী অথবা হ্যাঁ উনি বলেছেন যে আপনারা মাছ চাষের দিকে মনোযোগী হন। খুলনাতে তো সুবিধা, অনেক ঘের আছে। আপনারা চাইলে 8 জন 10 জন ফ্রেন্ডরা মিলে এন্টারপ্রেনার হতে পারেন। এখানে মেনলি যেটা আমাদের ওনারা বোঝাতে চাইছে যে মাছ চাষ করে যাই করি আমরা যাতে উদ্যোক্তা হতে পারি। উদ্যোক্তা মানে হচ্ছে যে কোন বিজনেস পলিসি ক্রিয়েট করে, সেটা নতুন হতে পারে অথবা এক্সিস্টিং কোনো কনসেপ্টের সাথে নিজের কনসেপ্টকে অ্যাড করতে পারে, যার মেইন পারপাস হচ্ছে সে নিজে স্বনির্ভর হবে। তার নির্ভরতার জন্য কারো উপর ডিপেন্ডস করতে হবে না, বরঞ্চ সে কর্মক্ষেত্র সৃষ্টি করবে, অর্থাৎ অন্যদেরকে সে আরো নিজে উল্টা চাকরি দিবে, চাকরির বাজার সে সৃষ্টি করবে। এইটাকে আমরা মেইনলি এন্টারপ্রেনার বা উদ্যোক্তা বলি। উদ্যোক্তার কিছু ধরন আছে, যেমন বড় উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা, ছোট উদ্যোক্তা। এগুলো নির্ভর করে আপনি কোন ধরনের কাজ করতেছেন এবং আপনার ক্যাপিটাল কত। ক্যাপিটাল মানে তো আমরা বুঝি যে ব্যবসায়িক যে মূলধন বা পুঁজি, সেটা কত। এটা হতে পারে আমার পয়সা মানে টাকা পয়সা, অথবা হতে পারে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, অর্থাৎ আমার কোনো ট্যালেন্ট নেই, সেটাও হতে পারে। যেমন বাইরের কান্ট্রি গুলোতে, আমেরিকা বা ইউরোপের, ওদের অধিকাংশ রেভিনিউ বা ইনকাম হয় পেটেন্ট থেকে, তাদের মেধা সত্ত্ব থেকে, যেটাকে আমরা কপিরাইট বলে থাকি। কপিরাইট সম্বন্ধে আপনারা শুনছেন না এর আগে কম বেশি? কপিরাইট সম্বন্ধে কি জানেন আপনারা? তাহলে আমি স্ক্রিন শেয়ার দিই, আপনারা দেখেন। তো আমাদের এই এন্টারপ্রেনার যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আয়তায় আমরা কিছু জিনিস পড়বো। একটা হচ্ছে ডেফিনিশন, এরপর এন্টারপ্রেনারের এক্সটার্নাল এবং ইন্টারনাল ফ্যাক্টরস, এর ফাংশন, মোটিভেশন এন্ড ব্যারিয়ার্স, ক্লাসিফিকেশন, থিওরিজ, কনসেপ্ট এবং ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রেনারশিপ। কিভাবে আমরা এটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে পারি সেটা আমরা দেখব। তাহলে প্রথমে যদি আমি ডেফিনিশনে যাই, হোয়াট ইজ অ্যান এন্টারপ্রেনার? এন্টারপ্রেনার জিনিসটা কি? তাহলে এটা বিভিন্ন জন ডেফিনিশন দিয়েছে, তার ভিতরে একটা ডেফিনিশন হলো এরকম: ওয়ান হু ক্রিয়েটস এ নিউ বিজনেস ইন দ্য ফেস অফ রিস্ক এন্ড আনসার্টেনিটি। যখনই আপনি কোনো নতুন বিজনেস ক্রিয়েট করতে যাবেন, আপনাকে কিছু রিস্ক নিতে হবে এবং কিছু আনসার্টেনিটি মানে অনিশ্চয়তা, ফর দ্য পারপাস অফ অ্যাচিভিং প্রফিট এন্ড গ্রোথ। যার মেইন পারপাস হবে আপনি কিছু প্রফিট মানে লাভ করতে চাইবেন এবং কিছু গ্রোথ হবে, সেটা আমাদের কান্ট্রির হোক এবং নিজের হোক, যে কোনো পারপাস আমার কিছু গ্রোথ হবে বাই আইডেন্টিফাইং এন্ড অ্যাসেম্বলিং দ্য নেসেসারি রিসোর্স টু ক্যাপিটালাইজ অন দেম। অর্থাৎ এর সাথে আমাকে আইডেন্টিফাই এবং অ্যাসেম্বলিং মানে একত্রিত করতে হবে কিছু নেসেসারি রিসোর্স, প্রয়োজনীয় কিছু ম্যাটেরিয়ালস বা রিসোর্স, যেটা হবে আমাদের ক্যাপিটাল। এই রিসোর্সের ভিতরে বিভিন্ন জিনিস হতে পারে, আমরা কিছু ওনাকে বলেছি যে আমাদের সেটা মেধাসত্ত্ব হতে পারে, আমার সেটা মূলধন হতে পারে, আমার কোনো আইডিয়া হতে পারে, যে কোনো কিছু যেটা আমার এই অবজেক্টিভস কে ফুলফিল করবে, আমি প্রফিট গেইন করতে পারবো এবং গ্রোথ করতে পারবো, সেটা
উপর ডিপেন্ডস করে। কনসেপ্ট অফ এন্টারপ্রেনারের কিছু কনসেপ্ট থাকবে। মেইন যে কনসেপ্ট সেটা হচ্ছে রিস্ক বেয়ারার। এখানে রিস্ক থাকবে। ব্যবসা করে কিন্তু সবাই লাভবান হতে পারে না। এক সময়কার অনেক ভালো ভালো কোম্পানি ছিল যেগুলো এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে। অর্থাৎ সময়ের যে চাহিদা, যুগ উপযোগী যে চাহিদা, সেটার সাথে তারা ওই রিস্কটাকে বেয়ার করতে পারেনি, যেটা আমাদের ইনোভেটরের সাথে আসে, নতুন উদ্ভাবন বা নতুন প্রযুক্তির সমন্বয়। যেমন আমরা নোকিয়া কোম্পানির কথা যদি বলি, নোকিয়া এক সময় মোবাইল ফোন মানি ছিল নোকিয়া। নোকিয়া ছাড়া মোবাইল ফোন কল্পনা করাটা আমাদের জন্য দুরূহ হয়ে ওঠে। ভালো সার্ভিস এবং যে সাউন্ড বা বিভিন্ন কোয়ালিটি সবকিছু ভালো ছিল। মানুষ ফোন কিনলে প্রথমে প্রিফার করতে কি নোকিয়া কিনবে। তো এখন কি সেই নোকিয়া কোম্পানির ওই আগের মতো দাপট আছে? দাপট নাই। বাজারে গেলে বরঞ্চ এখন খুঁজেও পাবেন না কোথাও নোকিয়া ফোন আছে কিনা। কিছু কিছু জায়গায় আমরা যখন ফ্লেক্সি করতে যাই রিচার্জ, ওখানে গেলে দেখা যায় যে একটা দুইটা নোকিয়া ফোন আছে, সেটা দিয়ে তারা ফ্লেক্সি করে। এখন তো অ্যাপ চলে আসছে, অ্যাপ দিয়ে করে, তো সেটাও বিলুপ্ত হয়ে গেছে। এরকম একটা দুইটা কোম্পানি যেমন কোডাক, আপনারা ছোটবেলাতে যারা ছবি তুলেছেন ফিল্ম দিয়ে, ক্যামেরা দিয়ে ফিল্ম দিয়ে ছবি তুলেছেন, ওই ছবিকে আমরা বলতাম যে ছাপাই আনতেছে বা ধুয়ে দিবে। মানে হচ্ছে ওই যে ফিল্মের উপরে যে আলো পড়তো সেটাকে প্রসেস করে এখানে ফটো ফটো প্লেট, যেটাকে আমরা রিল বলতাম, ওটার প্লেটের উপরে কাগজ, মোটা কাগজ, ওখানে আলো পড়লে আমাদের ছবিটা সেটা আসতো, যেটাকে ফটো ফিল্ম পেপার বলি আমরা। কিন্তু এখন সেই কোডাক কোম্পানি প্রায় বিলুপ্ত। কারণ হচ্ছে যুগের চাহিদার সাথে তারা রিস্ককেও বেয়ার করতে পারেনি, এবং এই যে ইনোভেটর বা যে ইনভেনশন, এটা সময় উপযোগী টেকনোলজির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, এই জিনিসের সাথে তারা নিজেদেরকে কপ আপ করে উঠতে পারে। সেই জন্য এক সময়কার ওয়ার্ল্ড ওয়াইড দাপটে কোম্পানি হওয়া সত্ত্বেও, এন্টারপ্রেনার হওয়া সত্ত্বেও, এখন কিন্তু তারা নাই। এবং আরেকটা বিষয় থাকতে হবে অর্গানাইজার, অর্থাৎ আমাদের যে সমন্বয় করবে, যে এটাকে অর্গানাইজ করবে, ম্যানেজ করবে, এরকম যদি কোনো ম্যানেজমেন্ট বডি না থাকে, আমার ইনভেন্টরও যদি থাকে, আবার রিস্ক বেয়ারারও যদি থাকে, তাহলে কিন্তু হবে না। এই জন্য দেখবো যে বড় বড় কোম্পানি তারা কি করে, ভালো ভালো ইঞ্জিনিয়ারদেরকে বা উদ্যোক্তাদেরকে, যারা মানে ক্রিয়েটিভ মেন্টালিটি, এদেরকে নিজেদের কোম্পানির সাথে অ্যাড করে দেয় এবং হাই রেঞ্জের স্যালারি দিয়ে থাকে। গুগলের কথা ধরেন বা ফেসবুকের কথা বলেন, এরা এরকম, তাদের কাজ হচ্ছে ওদের রিসার্চ সেল থাকে, অর্থাৎ তারা রিসার্চ করবে, সময়ের সাথে সাথে নিজেদেরকে টেকনোলজির সাথে এবং টাইমের সাথে যেটা কপ আপ করে নিতে পারে, মানায় নিতে পারে, সেই জন্য তারা সবসময় এদের বিভিন্ন উইং বা সেল থাকে। যেমন অনেক সময় অনেক বড় কোম্পানি রিস্ক নেয়। যেমন এখন আমরা যে জিমেইল ইউজ করি, এই জিমেইলের হিস্ট্রি যদি আপনারা দেখেন, এটা এরকম ভাবে যে ফেমাস হবে, সেটা কি সামনে রেখে কিন্তু তৈরি করা হয়নি। এটা গুগলের যে কোম্পানি, এদের পলিসি ছিল আগে, এখনো আছে কিনা জানি না, যে তারা এক একজন এমপ্লয়ি, তারা একটা কনসেপ্ট দিবে, সেই কনসেপ্টের উপর যেটা তাদের পছন্দ হবে, রিস্ক নিয়ে সেটাকে তারা বাজারে আনবে। তো গুগল ছিল, মানে গুগলের যে জিমেইল সার্ভিস, জিমেইল সার্ভিসটা ছিল এরকম একটা সার্ভিস। তো তারা রিস্ক নিয়ে ওইটা একটা ট্রায়াল হিসেবে মার্কেটে তারা আনে, এবং প্রথম কয়েক বছর অনেক লস থাকে, পরবর্তীতে এটা আস্তে আস্তে বিল্ড আপ হয় এবং এটা এখন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। ওই সময় ছিল হটমেইল বা ইয়াহু, কিন্তু এখন সেই ইয়াহু তো সার্চ ইঞ্জিন, এদের ছিল হটমেইল ছিল। তো সেগুলো এখন কেউ ইউজ করে না, জিমেইলটাকে বেশি বেশি। হয়তো সামনে জিমেইল, গুগল বা অন্যান্য যারা এন্টারপ্রেনার আছে, তারা হয়তো রিসার্চ করতেছে যে এর সাথে মিলে অন্য কোনো কিছু এর থেকে ইউজার ফ্রেন্ডলি বা এর থেকে ভালো কিছু আনা যায়।
অর্থাৎ এই এন্টারপ্রেনার যে মার্কেটটা, সেই মার্কেটটা টোটালি কম্পিটিটিভ, এবং আপনাকে সবসময় এই তিনটা বিষয় খেয়াল রাখতে হবে যে কতটুকু রিস্ক আপনি নিচ্ছেন, অর্গানাইজিং ম্যানেজমেন্ট স্কিল কেমন, এবং ইনভেন্টর এই সেক্টরটা কেমন। এখানে স্কেমটার্স নামক ব্যক্তি তার ডেফিনিশন যে এন্টারপ্রেনার জিনিসটা কি, রিফর্ম অর revolutionize যেটাকে আমরা বলি, the pattern of production by exploiting in invention or more generally an entire technological possibility, যেটা হচ্ছে মেন ফ্যাক্টরের ডেফিনিশনের entire technological possibility। অর্থাৎ মনে করেন যে আপনি একটা টেকনোলজি ডেভেলপ করেছেন, আপনি মনে করলেন যে হ্যাঁ আমি যেটা করেছি এইটুকুই এনাফ, এটা আমরা অনেক ভালো একটা ডেভেলপমেন্ট করেছি আর আমাদের করতে হবে না, সেটা ওইরকম চিন্তা করলে হবে না। মোর জেনারেলি মানে ইনভেনশন তো থাকতে হবে, বা এক্সপ্লয়েটিং প্যাটার্ন অফ প্রোডাকশন, যে প্রোডাকশনের প্যাটার্ন হবে সেটার সাথে এক্সপ্লয়েটিং হতে হবে আমাদের ইনভেনশনের, and entire technological possibility but producing a new commodity, নতুন ফিচার আনার যে একটা নিরলস প্রচেষ্টা টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার, সেটা সব সময় আমাদের থাকতে হবে। অর্থাৎ এখানে কোনো রেস্টের সুযোগ নাই যে আমি অনেক দূরে আসছি এখন আমি রেস্ট নিতে পারি, ওইরকম নেওয়ার সুযোগ নাই। আপনি যদি রেস্ট নেন তাহলে পিছাই গেলেন। আরেকজন আছে ডাকার্স ভিউ অফ এন্টারপ্রেনার, তার সংজ্ঞা অনুযায়ী বা তার ভিউ অনুযায়ী ইনোভেশন ইজ এ স্পেসিফিক টুল অফ এন্টারপ্রেনার। অর্থাৎ ইনোভেশনটা প্রত্যেকের ডেফিনেশনের সাথে মেইন কথা যেটা সেটা হচ্ছে ইনোভেশন বা টেকনোলজিক্যাল যে ইউজ সেটা প্রোডাকশনের সাথে। This means by which they exploit change as an opportunity for different business or a different service. অর্থাৎ সবসময় যে আপনি একটা বিজনেস নিয়ে থাকবেন সেটা না, একটা লক্ষ্য নিয়ে থাকবেন সেটা না, আপনাকে ডিফারেন্ট বিজনেস আর ডিফারেন্ট সার্ভিসের দিকে নজর দিতে হবে। যেমন আমরা বাংলাদেশে আমাদের আকিজ গ্রুপের কথা, এটা সবাই আমরা কম বেশি জানি। ওনাদের প্রথম বিজনেস শুরু হয় কি দিয়ে জানেন কি কেউ আপনারা? আকিজ গ্রুপের হিস্ট্রি বা ওনাদের স্ট্র্যাটেজি কি জানেন কেউ? অর্থাৎ আকিজ গ্রুপ যদিও প্রথমে তারা কাজ শুরু করেছে তাদের নিকোটিন যে বিজনেস সেটা দিয়ে, কিন্তু এখন তারা হসপিটাল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা, কলেজ, ইউনিভার্সিটি, এবং তার সাথে সাথে তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ফুড বিজনেস, সবকিছুর সাথে তারা নিজেদেরকে অ্যাড করেছে। অর্থাৎ সার্ভিসকে তারা এটাকে ডিসিপেট করে দিয়েছে, সরিয়ে দিয়েছে, যাতে যে কোনো সেক্টরে তারা অবদানটা রাখতে পারে। ক্যারেক্টারিস্টিক্স অফ এন্টারপ্রেনার্স, কিছু বৈশিষ্ট্য থাকতে হবে একজন এন্টারপ্রেনারের। এটা করানোর মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনাদের মাঝে এরকম মেন্টালিটি গ্রো হয় যে আপনারা পড়াশোনা করে পাশ করে যাতে উদ্যোক্তা হওয়ার একটা পসিবিলিটি বা সেটাকে সামনে রেখে আপনারা কাজ করতে পারেন। ডিজায়ার ফর রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি নিতে হবে। প্রেফারেন্স ফর মডারেট রিস্ক, রিস্ক নেওয়ার মতো অ্যাবিলিটি থাকতে হবে। কনফিডেন্স ইন দ্যার অ্যাবিলিটি টু সাকসিড, অর্থাৎ আপনি যে সফল হবেন আপনার সেই অ্যাবিলিটি থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে। আপনারা কেএফসি বিভিন্ন খাবার, বিশেষ করে চিকেন ফ্রাই আপনারা খান না? অনেকেই তো খান, ওয়ার্ল্ড ওয়াইড এটা ফেমাস। কিন্তু সে কিন্তু এই যে কেএফসি যে নির্মাতা কোম্পানি, সে অনেকবার ব্যর্থ হয়েছে জীবনে, বিভিন্ন সেক্টরে সে উদ্যোগ নিয়ে ফেল হতে হতে এক পর্যায়ে সে কনফিডেন্স ছিল যে সে সাকসেস হবে, এখন সে সাকসেস হয়েছে। অর্থাৎ যারা সফল হয় তাদের হিস্ট্রি গুলো আমরা করি, যারা ব্যর্থ হয়ে যায় এদের হিস্ট্রি কেউ মনে রাখে না। সো এই জন্য আমাকেও
এবং কনফিডেন্স রাখতে হবে যে আমি সাকসিড হবই, দেন আমার হিস্ট্রি ক্রিয়েট হবে। আদারওয়াইজ এরকম অসংখ্য মানুষ আসছে যারা স্রোতে গা ভাসায় চলে গেছে, তাদের মাঝে আমরা একজন হয়ে যাবে। ইমিডিয়েট ফিডব্যাক দিতে হবে, যে কোনো হাই লেভেল এনার্জি, অর্থাৎ যে কোনো যে সেক্টর আপনি কাজ করবে সাথে সেটা হাই লেভেল এনার্জি নিয়ে কাজটা হবে। ফিউচার ওরিয়েন্টেশন, অর্থাৎ ফিউচারে কোন জিনিসকে কিভাবে আপনি ওরিয়েন্ট করবেন, কোনটাকে কোন সেক্টরে ডিমান্ড বেশি হবে, কোন সেক্টরে আমি এমফাসাইজ বা জোর কম দিব, সেগুলো আমাদের ফিউচার যে ওরিয়েন্টেশন সেগুলো রাখতে হবে। স্কিলড অ্যাট অর্গানাইজিং, অর্থাৎ আমি যে সবাইকে গুছিয়ে নিয়ে চলবো সেরকম একটা স্কিল আমাকে থাকতে হবে। ভ্যালু অ্যাচিভমেন্ট ওভার মানি, এবং ফাইনাল যে এত কিছু যে মেন পারপাস সেখান থেকে আমাকে কিন্তু ভ্যালু অ্যাচিভ করতে হবে। তা না হলে কিন্তু আমার কোম্পানি বেশিদিন টিকবে না। আমার যে উদ্যোগটা, আমি যে সেক্টরে উদ্যোগ নিতেছি, আমি যদি প্রফিট না করতে পারি তাহলে একটা পর্যায়ে গিয়ে আমি সামনে আগাতে পারবো না। এটা হয়তো ইন টার্মস অফ মানি, মানিতেও আমাকে সেই অ্যাচিভমেন্টটা রাখতে হবে। ফাংশন অফ এ এন্টারপ্রেনার, একজন এন্টারপ্রেনারের ফাংশন কি কি হবে, অর্থাৎ সে কোন কোন সেক্টরকে ফাংশনাইজ করে আগায় যাবে। একটা হচ্ছে ইনোভেশন, যেটা আমরা একটু আগে বলেছি ইনোভেশন জিনিসটা কি, রিস্ক টেকিং, অর্গানাইজেশন বিল্ডিং। এই অর্গানাইজেশন বিল্ডিং মানে কোনো বিল্ডিং বানানো না কিন্তু, অর্থাৎ এই যে আপনি যেটা অর্গানাইজেশন বানাবেন এটাকে বিল্ড আপ করে তুলতে হবে আপনাকে। সেটা অ্যাবজর্ব আনসার্টেইনটি, অর্থাৎ আপনাকে যে অনিশ্চয়তা সেগুলোকে ক্যারি করতে হবে। ফ্রেম দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ কি চ্যালেঞ্জ আমার সামনে আসতে পারে, ওই চ্যালেঞ্জ তো কেউ আমাকে দিবে না, আমি নিজে নিজেকে চ্যালেঞ্জ দিব আর চ্যালেঞ্জ নিয়ে নিজেকে আগায় নিয়ে যাব। এবং বিল্ড কমিটমেন্ট, আমাকে কমিটমেন্ট গ্রো আপ করতে হবে যে আমি কোন উদ্দেশ্য কোনটা নিয়ে আসলাম এন্টারপ্রেনারে, এবং সেটা কতটুকু আমি ফুলফিল করতে পারি বা চাই সেটা। এন্টারপ্রেনার ট্রেডস, ট্রেডস মানে কি জানেন? ট্রেড মানে হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য তো দেখো এন্টারপ্রেনার কি কি বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে সেলফ কনফিডেন্স এন্ড অপটিমিস্টিক, সেলফ কনফিডেন্স থাকবে, এবং সেটা কি আমরা যদি অপটিমাইজ, অর্থাৎ যাতে ওটা দিয়ে আমি অপটিমাইজ জিনিসটা হচ্ছে রিসোর্স ইউজ করব আমি লিমিটেড, বাট সেখান থেকে প্রোডাক্ট হবে আমার ডিজায়ার্ড লিমিট পর্যন্ত বা ম্যাক্সিমাম লিমিট হবে। যেটাকে আমি তাহলে আমার রিসোর্সকে ফুল অপটিমাইজ করলাম, ফুল ব্যবহার করতে পারবো। এবল টু টেক ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ যে রিস্ক আমি ক্যালকুলেট, এইটা এবং ক্যারেক্টারিস্টিক্স প্রায় সেম। ক্যারেক্টারিস্টিক্স ও বৈশিষ্ট্য, ট্রেডস ও বৈশিষ্ট্য। রেসপন্ড পজিটিভলি টু চেঞ্জেস, যখন কোনো চেঞ্জ আসবে ওই চেঞ্জটার সাপেক্ষে আমাকে পজিটিভলি রেসপন্স করতে হবে। যেমন আমরা নোকিয়া কোম্পানির কথা যদি বলি আবারও, তাহলে সে কি করেছে, দেখা যায় বিভিন্ন ফোন কোম্পানি যেগুলো তারা অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকে গেল। গুগলের যে প্ল্যাটফর্ম, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে গেল। নোকিয়া পজিটিভলি চেঞ্জটাকে নিল না। তারা মনে করলো যে না আমরা এটা করবো না, আমরা কি করব, আমরা মাইক্রোসফটের সাথে, মাইক্রোসফট যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড উইন্ডোজের জন্য বিখ্যাত, তাহলে সে হচ্ছে উইন্ডোজের জন্য বিখ্যাত আর আমি হচ্ছে ফোনের জন্য বিখ্যাত, তাহলে আমার ফোনটাকে আমি অ্যান্ড্রয়েড না করে উইন্ডোজ করব। তাহলে পৃথিবীর দুজন বিখ্যাত কোম্পানি মিলে আমরা আরো বেশি বিখ্যাত হতে পারবো। কিন্তু তারা সবাই যে অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকতেছে, এই যে একটা চেঞ্জ আসতেছে কমিউনিকেশন সিস্টেমে, এই চেঞ্জকে পজিটিভলি রেসপন্স তারা না করতে পারে, আজকে বিলুপ্ত। যদিও তারা অ্যান্ড্রয়েড কি বলে উইন্ডোজ ফোন এনেছে, কিন্তু সেগুলা মার্কেটে তারা রেসপন্স পায়নি বায়ারদের কাছ থেকে। ফ্লেক্সিবল এন্ড এবল টু অ্যাডাপ্ট, যেটা আর একই কথা, মানে ফ্লেক্সিবল মানে রিজিড হওয়া যাবে না কোনো কিছুতেই, যে আমি এটা করছি আগে এটাই আর অন্য কিছুকে আমি নিয়ে আগাবো না, রিজিড মেন্টালিটি, এই রিজিড মেন্টালিটি থাকা যাবে। ফ্লেক্সিবল হতে হবে এবং অ্যাবল টু অ্যাডাপ্ট, অর্থাৎ যখন নতুন কোনো সিচুয়েশন আসবে এটার সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে হবে। আপনারা যে অ্যাডাপ্টেশন যখন বলতে হয় তখন আমাদের একটা উদাহরণ সবচেয়ে সামনে বেশি চলে আসে, সেটা হলো
মাঝে মাঝে শুনে থাকবেন আপনারা, ইন্টারমিডিয়েটে পড়েছেন যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনো টিকে আছে। একসময় হাতি ছিল, অতিকায় হস্তি, শ্বেত হস্তি বলা হতো, সাদা কালারের, থাইল্যান্ডে পাওয়া যায়। তো পরিবেশের সাথে তারা নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে পারে, তারা বিলুপ্ত হয়ে গেছে, তেলাপোকা সেই শুরু থেকে ছিল, এখনো আছে। অর্থাৎ নিজেকে অ্যাডাপ্ট করে নেওয়ার যে একটা আছে নলেজেবল ফর মার্কেটস, অর্থাৎ যে মার্কেট অ্যানালাইসিস, যেটা বর্তমান বাজারে মানুষজন কি চাচ্ছে, বাজারের চাহিদা কি, সেটা বুঝে আমাকে প্রোডাক্ট সাপ্লাই দিতে হবে, সেটা বুঝে আমাকে চাইতে হবে। এরপর আছে able to get along with others, along well with others, অর্থাৎ একা না, আমাকে আরো অন্যদের সাথে ভালোভাবে মিলেমিশে কাজ করার মতো যেটা বৈশিষ্ট্য, অ্যাবিলিটি, সেটাও রাখতে হবে। আবার কারো দাস হয়ে গেলেও চলবে না, ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড হতে হবে। এখানে আরো কিছু রেসপন্সিবিলিটি কথা বলা আছে। ইটস টু ক্রিয়েটিভ, নিড টু অ্যাচিভ ডাইনামিক লিডার, অর্থাৎ আমাকে যে লিডারশিপ, লিড করার যে অ্যাবিলিটি, সেটাও আমার মাঝে আনতে হবে, যে আমি কোনো কিছুকে লিড করতে পারি। রেসপন্সিভ টু সাজেশন, সাজেশন দেওয়ার মতো রেসপন্সিবিলিটি নিতে হবে। পার্সপেক্টিভ উইথ ফরসাইট, অর্থাৎ যে আমার সামনে পিছনে উভয় দিকে নজর রেখে চলার মতো অ্যাবিলিটি যেটা, সেটা আমার থাকবে। টেক ইনিশিয়েটিভ, এবং বিভিন্ন ইনিশিয়েটিভ অর্থাৎ বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার মতো অ্যাবিলিটি আমাকে থাকতে হবে। অর্থাৎ এখানে যে চার্টটা, সেটা আমরা দেখাচ্ছি যে হু আর দ্য এন্টারপ্রেনার্স, কে এন্টারপ্রেনার হতে পারবে, তার যদি অ্যাবিলিটি যদি আমরা বলি এক কথায় সবগুলোকে সাজায়, তাহলে সেখান থেকে আমরা সেলফ কনফিডেন্স পাচ্ছি, টলারেন্স ফর অ্যাম্বিগুইটি, অর্থাৎ কোনো কিছু যদি আমার ফেভারে না হয় সেটাকে টলারেন্স মানে মেনে নিতে হবে। ফ্লেক্সিবিলিটি, প্যাশন এন্ড অ্যাকশন ওরিয়েন্টেশন থাকতে হবে। ইন্টারনাল লোকাস অর অফ কন্ট্রোল থাকতে হবে। হাই এনার্জি লেভেল, যে বিষয়গুলো বললাম সেগুলো একটা সামারি দ্বারা করেছে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন। না স্যার। তাহলে এন্টারপ্রেনার মোটিভেশন জিনিসটা কি? Motivation is one kind of inner spirit that active and direct our behavior towards our goal. মাঝে মাঝে আপনারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোটিভেশনাল স্পিচ পাবেন। মোটিভেশনাল স্পিচ জিনিসটা হচ্ছে এমন যে যেটা আমার ইন্টারনাল যে একটা স্পিরিট বা সুপ্ত প্রতিভা, সেটাকে অ্যাক্টিভ করে জাগায় তুলি, যেটা আমার যে একটা গোল, উদ্দেশ্য, সে উদ্দেশ্যকে পূরণ করতে আমাকে সহায়তা করে। এটা বিভিন্ন কথা দিয়ে হতে পারে, বিভিন্ন মানুষের অ্যাক্টিভিটি দেখে হতে পারে। যেমন আপনারা মাকড়সা এবং রাজার গল্প শুনেছেন না? সে রাজা কয়েকবার, প্রায় 5-7 বার সে হেরে গেল, তারপর সে এক গুহার ভিতরে পলায় ঢুকাইল। সেখান থেকে একটা মাকড়সা সে উপরে ওঠার চেষ্টা করতেছে, 6 বার 7 বার সে ফেল হয়েছে, দেন সে শেষের বার সাকসেস হয়ে উপরে উঠছে। তো রাজা ওখান থেকে সে মোটিভেশন দিল, তার যে ইনার স্পিরিট, এতবার যে ফেল হয়েছে, হেরে গেছে, সে বিধ্বস্ত অবস্থায় ছিল, এটাকে সে স্পিরিট পাইল কার কাছ থেকে? একটা সামান্য মাকড়সার স্ট্রাগল থেকে, যেটাকে তার পরবর্তী তার গোলকে অর্জন করে তাকে সহায়তা করেছে। তাহলে এন্টারপ্রেনারশিপ সোর্স অফ সাপ্লাই এন্ড মোটিভেশন, অর্থাৎ সেটা আমার যে মোটিভেশন, আমি যে মোটিভেট হব, তার সোর্স
অফ সাপ্লাই, সেই জিনিসটা কোথা থেকে আসবে, এটাকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে যেমন এক্সট্রাঅর্ডিনারি ইন্ডিভিজুয়ালস, আমি এমন কোন ব্যক্তিকে বা ব্যক্তিত্বকে পাইলাম সে খুব এক্সট্রাঅর্ডিনারি, তার কাছ থেকে আমি এন্টারপ্রেনারের ধারণা মানে নিজের যে মোটিভেশন এর যে সোর্স হিসেবে আমি সেই ব্যক্তিকে ইউজ করতে পারি। এবং হতে পারে ইন্ডিভিজুয়ালস উইথ হাই অ্যাচিভমেন্ট, অর্থাৎ যে যার কোনো হাই অ্যাচিভমেন্ট আছে। যেমন আমরা যখন ছোটবেলা ছিলাম ওই সময় দেখতাম আমাদের আগের ব্যাচে কোন ভাই গোল্ডেন প্লাস পাইলো, সে গোল্ডেন প্লাস পাইছে বা এ প্লাস পাইছে সে, অথবা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে আমাদের কোনো বড় ভাই কলেজের বা ইউনিভার্সিটি, তখন সে কিভাবে চলে কিভাবে পড়াশোনা করে তার কাছ থেকে আমরা সাজেশন নিতাম, ভাই কোনটা কিভাবে করলে ভালো হতো বা কোনটা কিভাবে করা যায়। তো এইরকম যে এক্সট্রা অর্ডিনারি কোনো, অথবা যার কোনো অ্যাচিভমেন্ট আছে, ভালো অর্জন আছে, সেটাকে অর্জন করতে পারছে, তো সে কিভাবে এটা আগাইবে, এরকম এটা বিভিন্ন জনের দেওয়া সংজ্ঞা অনুযায়ী। এটা হচ্ছে স্কেমটারের দেওয়া। তার কথা হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি থেকে আমি নিতে পারি, সেটা কেমন এক্সট্রা অর্ডিনারি ইন্ডিভিজুয়ালস। অথবা আমরা অনেকেই এখন যারা উদ্যোক্তা হতে চায় তারা ফরেনার কাউকে দেখলে আমাদের স্টিভ জবস এর কাছ থেকে তারা মানে নিজেদের মোটিভেশনাল স্পিরিট গুলা নেয়। স্টিভ জবস হচ্ছে অ্যাপলের যে প্রতিষ্ঠাতা তাদের মাঝে একজন। তো ওনার জীবন একসময় এমন ভাবে কাটছে যে উনি চাকরির জন্য বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়াইতেন, চাকরি দরকার ছিল। আমার পেপারে ওনার যখন মৃত্যু হলো পেপারে এরকম পড়েছি উনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত, ওনার মা বা বাবা যে কোনো একজন ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। এবং পেপারে পড়েছি, জানি না আসলে কতটুকু সত্য বা সঠিক পড়েছি কিনা বা অন্য কোনো হিস্ট্রির সাথে মিলে যাচ্ছে কিনা। যাই হোক, এটা যদি পুরোপুরি অ্যাকুরেট নাও হয়, এর উদ্দেশ্য হলো যিনি জীবিকার জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছে, এক পর্যায়ে সে নিজেকে নিজে উদ্যোক্তা হিসেবে দাঁড় করেছে এবং পিকুলার ডিজাইন এবং পিকুলার সব ধরনের ফিচার নিয়ে উনি হাজির হয়েছেন মানুষের সামনে। টাকা অনেক বেশি হলেও ওনার প্রোডাক্টকে মানুষ কিনতো, কারণ এটার ভিতরে মানুষ যেটা চাচ্ছে ক্রিয়েটিভিটি বা নতুন কিছু, সেটা তার প্রোডাক্টে ছিল। দাম বেশি হওয়া সত্ত্বেও তার প্রোডাক্টকে মানুষ মানে কিনেছে। এরকম ইন্ডিভিজুয়াল ওয়েবারেও যে হচ্ছে ওয়েবার, তার তথ্য অনুসারে সেটা হতে পারে স্টার্টার হবে গ্রুপ, তার মধ্যে ইন্ডিভিজুয়াল না, কোনো গ্রুপের কাছ থেকে। ম্যাককেলার্নের মতে সেটা হচ্ছে রিলিজিয়াস আর সোশ্যাল গ্রুপ, কোনো সোশ্যাল গ্রুপ থেকে সেটা হতে পারে। হ্যাজেনের মতে হচ্ছে সাবঅর্ডিনেট গ্রুপ, অর্থাৎ কোনো ইন্ডিভিজুয়াল গ্রুপের কোন একটা অংশ, individuals in the society driven by a duty to achieve, অর্থাৎ সাবঅর্ডিনেট কোন গ্রুপ থেকেও যারা ডিউটি করে অ্যাচিভ করেছে কোনো কিছু, কোনো ইন্ডিভিজুয়ালস এর, সেখান থেকে আমি মোটিভেশন গুলো বা তাদেরকে আমি দেখে আগাতে পারি। ফ্যাক্টর রেসপন্সিবল ফর এন্টারপ্রেনার কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করবে? একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর। ইন্টারনাল ফ্যাক্টরটা হচ্ছে আমাদের ডিজায়ার টু ডু সামথিং নিউ, অর্থাৎ আমার ভিতরগত দিক থেকে ইন্টারনালি আমাকে এরকম মেন্টালিটি গ্রো করতে হবে যাতে আমি নতুন কিছু করব, নতুন আমি কিছু করতে চাই, এইরকম ধারণা নিয়ে আমাকে আগাইতে হবে। এবং সেটা যে কখন নতুন হয়ে যাবে আমি নিজেও বুঝবো না, আমার যদি নিরলস প্রচেষ্টা থাকে, আমি যদি কোনো গোলকে সামনে নিয়ে আগাই এবং সেটা কনফিডেন্টলি ইন্টারনালি, যেমন তার সাথে আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডও দরকার হবে এবং আমার কিছু এক্সপিরিয়েন্স দরকার হবে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করে আপনারা সবাই জানেন যে ফেসবুক বা আমরা যে গুগল বর্তমানে বিশ্বের 1 নম্বর সার্চ ইঞ্জিন, এগুলা কিন্তু বিশ্বের যে 1 নম্বর হবে সেইটা জেনে কিন্তু তারা তৈরি করে না। ফেসবুকটা তৈরি হয় ইউনিভার্সিটিতে, আপনারা যে থিসিস করবেন 4th ইয়ারে উঠলে
বা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা থিসিস বা প্রজেক্ট করে, এরকম তাদের একটা থিসিস মানে এডুকেশনাল কাজ ছিল যে তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করবে যেখানে তারা যোগাযোগ করবে। তারা তাদের যে হল ছিল ডরমিটরি, সেখানকার 4 তলা থেকে নিচতলায় যে কমিউনিকেশন, 4 তলা থেকে আপনি একজনের সাথে নিচতলায় যোগাযোগ করতে হবে, নিচতলায় আসতে হবে, তাকে ফোন দিতে হবে। তো তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করলো যেখানে তারা মেসেজ দিয়ে তার খোঁজ খবর দিতে পারে। এইভাবে এক পর্যায়ে এটা ফেমাস হলো, ওই ক্যাম্পাসে ছড়িয়ে পড়লো, তারপরে দেশে, তারপরে পুরো ওয়ার্ল্ডে এখন এটা ফেমাস সোশ্যাল মিডিয়া হিসেবে। কিন্তু যখন তারা তৈরি করেছে, তাদের একটা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ছিল, তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেছিলেন ওই সময়, তারা এগুলাকে তৈরি করতে। ওই জন্য ডিজায়ার টু ডু সামথিং নিউ, এটাই হচ্ছে এন্টারপ্রেনারশিপের মেইন উদ্দেশ্য, যে আমাকে সবসময় নতুন কোনো কিছু করার চিন্তা করতে। এরপরে এলন মাস্কের কথা আপনারা সবাই জানেন। উনি কি পরিমাণে রিস্ক নিয়েছে, যে রিস্ক ওনার কথাটা বলা যায় যে উনি যখন রকেট লঞ্চ করতেন, এই যে ফ্যালকন যে যারা আছে বা স্পেস এক্স, স্পেস এক্স হচ্ছে ওনার নিজস্ব ব্যক্তিগত প্রতিষ্ঠান, সেখানে তারা অনেকবার ফেল হয়েছে, কোটি কোটি টাকা তাদের ড্যামেজ হয়েছে, হাওয়ায় উড়ে গেছে, এক্সপ্লোর হয়ে নষ্ট হয়ে গেছে। দেন তারা আবার শুরু করছে একটা প্রজেক্ট, তারা সফল করেছে। এরপরে আমরা যদি জেফ বেজোসের কথা বলি, উনি প্রথমে শুরু করে বই বিক্রি দ্বারা, যে অনলাইনে কিছু বই সে বিক্রি করবে, যে বইগুলো তো মানুষ বাজারে গিয়ে কিনে। ওনার কথা হলো যে তাহলে আমার মাধ্যমে কিনুক, তারা আমার এখানে অর্ডার করবে, আমি তাদেরকে বইগুলো বাসায় দিয়ে পৌঁছায় দিয়ে আসবো, আর তাদেরকে দোকানে গিয়ে বই কিনতে হবে না, তাদের টাইম সেভ হবে, বা তার একটা সার্ভিস পাইবে। এখন সেটা ওয়ার্ল্ড ওয়াইড ধনীদের একজন সে, মানে বিশ্ব 1 নম্বর ধনী সে হয়েছে। সে কিন্তু এটা কল্পনা করে হয় নাই যে তার কোম্পানি অ্যামাজন এখন সে ব্লু মুন প্রজেক্ট তৈরি করছে, যেটা দিয়ে সে মহাশূন্যে নিজের যে পদচারণা বা যেটা, যে ওখানেও সে বিজনেস ক্রিয়েট করতেছে। এরপরে আমরা যেটা জানি, আলিবাবা গ্রুপের জ্যাকমা, সেও কিন্তু অনেকবার ফেল হয়েছে। ওনাদেরও কাজ ছিল এরকম, ওনারা কিছু অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতো, বই বা আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা এগুলো বিক্রি করতো। বাট এখন সে ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের প্রোডাক্ট, তাদের কিন্তু কোনো প্রোডাক্ট নাই। অর্থাৎ তাদের নিজস্ব, সে যে প্রোডাক্ট গুলো বিক্রি করে, এই প্রোডাক্ট গুলো তাদের নিজস্ব প্রোডাক্ট না, তারা জাস্ট একটা প্ল্যাটফর্ম, একটা বাজার তারা তৈরি করছে, অনলাইন মার্কেট, যেখানে তার বাজারে গুলা বিজ্ঞাপন দিয়ে মানুষ, যে আমি 10টা প্রোডাক্ট তৈরি করছি, আমি বিক্রি করবো। কোথায় বিক্রি করবো? আমার প্রোডাক্ট মানুষ জানে না, তো আমি তখন আলিবাবাতে দিয়ে দিলাম অ্যাড, ওখানে তারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ সার্চ করে দেখলো যে আমার এই প্রোডাক্ট, তারা তার মতো বিক্রি। এটার ফলে আমাদের প্রফিট হবে একটা পার্সেন্টেজ, এই যে আমাকে বিক্রি করেছিল মানে আলিবাবা কোম্পানি, তাদেরকে কাছে চলে যাচ্ছে। এইভাবে তারা কিন্তু জিনিসগুলোকে তৈরি করছে। সামথিং নিউ আমাকে করতে হবে এবং রিস্কটা নিতে হবে, পাশাপাশি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আমাকে থাকতে হবে। এক্সটার্নাল কিছু ফ্যাক্টর থাকে। এক্সটার্নাল ফ্যাক্টর কি? যেমন গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট বা সাপোর্ট থাকে, যে সরকার আমাদেরকে অনেক সময় বিভিন্ন বড় বড় কাজ করার জন্য, বা এই যে বিভিন্ন গবেষণা যখন আমরা করি, বিভিন্ন গবেষণা থেকে বিভিন্ন ভালো ভালো জিনিস বের হয়ে আসে, এই গবেষণা প্রচারের সময় অনেক পয়সা খরচ হয়, সেগুলো ব্যক্তিগত অর্থায়নে করা পসিবল হয় না। দেখা যাচ্ছে আমার কাছে ইন্টেলেকচুয়ালিটি আছে, আমার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, বা আমি সেই সম্বন্ধে জানি, বাট এটা তৈরি করার আমার কোনো ওইরকম ফিনান্সিয়াল সাপোর্ট নাই। এই জন্য দেখবেন আমাদের বাংলাদেশ সরকার এখন স্টার্ট আপ নামে একটা প্রজেক্ট তারা চালু করেছে। স্টার্ট আপ, এই প্রজেক্টের মাধ্যমে আপনি যদি কোনো উদ্যোক্তা হিসেবে কোনো কিছুকে নতুন ক্রিয়েট করতে চান, তো তার ডিটেইলস যে প্রজেক্ট, আপনি সেটা লিখে সেটা কিভাবে করবেন, এই অ্যাডভান্টেজ কি হবে, এটা দ্বারা কি কি অ্যাডভান্টেজ দেশের মানুষ পাবে বা সোসাইটি পাবে, এবং কিভাবে আপনি সেটাকে করবেন, ডিটেইলস লিখে, এটা যদি কি পরিমাণ বাজেট, র ম্যাটেরিয়াল দরকার, সব দিলে ওগুলো যদি বাছাই কমিটি থাকবে, বাছাই কমিটি যদি মনে করে হ্যাঁ এটা
স্টার্টআপ বা উদ্যোক্তা হিসেবে তাকে এইখান থেকে আমরা সাপোর্টটা দিতে পারি, তখন সেটা কাজে লাগানো যায়। অর্থাৎ এটাকে বলে আমরা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স এন্ড সাপোর্ট। Ability of labor and raw materials, encouragement for big business house, promising demand for the product, এই বিষয়গুলো সাথে রাখতে হয়। আরেকটা হচ্ছে টাইপস অফ এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার কত ধরনের হতে পারে সেটা নির্ভর করতে পারে অ্যাকর্ডিং টু টাইপ অফ বিজনেস, বিজনেসের উপরে, অ্যাকর্ডিং টু দ্য ইউজ অফ টেকনোলজি, টেকনোলজি ইউজ করেও হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য মোটিভেশন, মোটিভেশন করেও হতে পারে, অ্যাকর্ডিং টু দ্য গ্রোথ, গ্রোথের উপর, অ্যাকর্ডিং টু দ্য এরিয়া, এরিয়ার উপর নির্ভর করতে পারে, জেন্ডার এবং এইজের উপর নির্ভর করতে পারে, সেলস অফ অপারেশন, অর্থাৎ সেটা কোন মোডে বিক্রি হবে তার উপর নির্ভর করে এন্টারপ্রেনার বিভিন্ন টাইপের হতে পারে। এগুলো আমরা দেখবো এখন। অ্যাকর্ডিং টু টাইপ অফ স্যার 12টা একটা ক্লাস আছে আমাদের আজকে। 12টা কোন স্যারের ক্লাস? ওয়ালিউল্লাহ স্যারের ম্যাথ ক্লাস। আমাদের আবার ঠিক আছে 12টার আগে শেষ করব। তাহলে একটু আগে বলতে না, আগে 10টা থেকে নিতাম। আমি তো মনে করলাম 10টা বাজে আপনারা আবার ক্লাসে আসেন না, সেই জন্য। ঠিক আছে, তাহলে টাইপ অফ বিজনেসটা এই পর্যন্ত করে আজকে শেষ করি। বিজনেস, বিজনেসের উপর ভিত্তি করে কয়েক ধরনের হতে পারে। বিজনেস ইন্টারপ্রেটার, বিজনেস মানে সেখানে শুধু প্রোডাক্ট এবং সার্ভিস থাকবে, যেটা আমরা শুধুমাত্রই আমাদের যে আমরা বিজনেস যেটাকে বুঝি। যেমন হচ্ছে আপনি, যেমন একটা রেস্টুরেন্টে গেলাম আমি, বা কোনো একটা বড় শপে গেলাম, সেখান থেকে আমি বিভিন্ন জিনিস কিনতে পারি, এসি কিনতে পারি, ফ্রিজ কিনতে পারি, অর্থাৎ সেখান থেকে আমি প্রোডাক্ট বা নিউ প্রোডাক্ট বা সার্ভিস আমি পাবো, যেটাকে আমরা বলি বিজনেস এন্টারপ্রেনার। এর সাথে কোনো গ্রুপ থাকতে পারে বা ইন্ডিভিজুয়াল থাকতে পারে। আরেকটা হচ্ছে ট্রেডিং এন্টারপ্রেনার, বিভিন্ন ট্রেড অ্যাক্টিভিটি, অর্থাৎ এখানে আমার কোনো ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক থাকবে না, ম্যানুফ্যাকচার করবে আরেকজনই, বাট আমি সেটাকে ট্রেডিং করব। ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রেনার, যেখানে আমি ইন্ডাস্ট্রি টাইপের হবে, যেখানে ম্যানুফ্যাকচারিং করব আমরা, যেখানে কাস্টমার থাকবে, টেইলার্স থাকবে, ইট মিনস দ্যাট যে প্রোডাক্টকে ক্রিয়েট করবে সে থাকবে, মার্কেটিং থাকবে, সবকিছু মিলে থাকবে। আর হচ্ছে কর্পোরেট এন্টারপ্রেনার, because he's a person who demonstrates his innovation skill in organizing and managing corporate undertaking. অর্থাৎ কোনো কর্পোরেটের সাথে আমার নিজের বিজনেসটা অ্যাড হবে। আর একটা আছে আমাদের এগ্রিকালচার এন্টারপ্রেনার। এগ্রিকালচার এন্টারপ্রেনার হচ্ছে এগ্রি টাইপের যদি কোনো বিজনেস আমি করতে থাকি সেগুলোর সাথে, যেমন আমার ক্রপস হতে পারে, ফার্টিলাইজার হতে পারে, সেগুলার, বা আমি কোনো অর্গানিক প্রোডাক্ট বিক্রি করতে পারি। এখন যেমন আপনার অর্গানিক প্রোডাক্টের চাহিদা খুব বেশি, সেগুলো হতে পারে। সার্ভিস এন্টারপ্রেনার হতে সেবা ধরনের হতে পারে, রিটেল এন্টারপ্রেনারও হতে পারে। ইউজ অফ টেকনোলজি, টেকনোলজি দিয়ে কি হবে, যেমন আমি টেকনোলজিটা জিনিস হচ্ছে যে টেকনিক্যাল এন্টারপ্রেনার। টেকনিক্যালি মানে হচ্ছে যে সে ডেমনস্ট্রেট করবে কোনো প্রোডাক্টের বা কোনো গুডসের, অথবা রেন্ডারিং সার্ভিস দিবে। অর্থাৎ যে আমি আমার যে একটা বিজনেস যখন কেউ করে সেখানে বিভিন্ন সেক্টর থাকে। একটা হচ্ছে টেকনিক্যাল সেক্টর। টেকনিক্যাল সেক্টর আমি তাদেরকে টেকনিক্যাল ফিচার গুলাকে ডেভেলপমেন্ট করাই দিলাম। যেমন ধরেন যে কি বলে এটাকে, আমি একটা ইলেকট্রনিক্স প্রোডাক্টের যে মার্কেট বা কোনো কর্পোরেট অফিসিয়ালের কথা ধরতেছি, যেখানে মনে করেন হিটাচি কোম্পানি বা সিঙ্গার তারা ফ্রিজ তৈরি করবে বা যে কোনো ইলেকট্রনিক প্রোডাক্ট তারা তৈরি করবে। তো এটা যারা প্রোডাকশন ইঞ্জিনিয়ার বা তারা এক ধরনের তাকে ইনস্ট্রাকশন দিবে। আবার যেটাকে ডিজাইন করবে টেকনিক্যালি, যে না এই প্রোডাক্টের ভালো হলেও যদি দেখতে সুন্দর না হয় মানুষ কিন্তু সেটাকে নেয়, যেটাকে বলা হয় ইনোভেটিভ ক্যাপাবিলিটিস ইন ম্যাটার্স অফ প্রোডাকশন অফ গুডস। অর্থাৎ যে ধরনের আমি পণ্য তৈরি করব তার যে একটা ইনোভেশন মেন্টালিটি থাকতে হবে, সেটা তাদের টেকনিক্যাল যে সাপোর্ট সেটা তারা দিবে। তবে এটা ফ্রিল্যান্সারদের মতো, অর্থাৎ টেকনিক্যাল যে সাপোর্টটা তারা দিবে, তারা ইন্ডিভিজুয়ালি একটা প্রতিষ্ঠান হবে, তারা বিভিন্ন জনকে টেকনিক্যাল সাপোর্ট দিতে পারে। যেমন আমি যদি তাদের কাছে টেকনিক্যাল সাপোর্ট চাই, তারা আমাকে টেকনিক্যাল সাপোর্ট দিবে পয়সার বিনিময়ে। তারা কোম্পানি এক্স কে দিল, ওয়াই কে দিল, জেড কে দিল, যে যে তাদের কাছ থেকে
নীতি আসবে তাদেরকে তারা দিবেন। তাদেরটা ফেমাস হবে কিভাবে? তাদেরটা ফেমাস হবে যেমন মনে করেন তারা আমাকে একটা টেকনিক্যাল ডিজাইন তারা আমাকে দিল, যখন দেখবো হ্যাঁ ওইটা মার্কেটে খুব ভ্যালুয়েবল হয়েছে বা সারা ফেলেছে, তখন তাদের টেকনিক্যাল সাপোর্টের ভ্যালু বেড়ে যাবে, আমিও লাভবান হবো, তারাও তাদেরও সুনাম বেড়ে যাবে। সেটা নন টেকনিক্যাল হতে পারে এবং প্রফেশনালও হতে পারে। অ্যাকর্ডিং টু মোটিভেশন অনুযায়ী হতে পারে পিওর এন্টারপ্রেনার, যেখানে ইন্ডিভিজুয়াল হু ইজ মোটিভেটেড বাই সাইকোলজিক্যাল এন্ড ইকোনমিক্যাল রিওয়ার্ডস, মানসিকভাবে এবং ইকোনমিক্যালি তাদেরকে সে সাপোর্ট দিবে সেটা। আর হচ্ছে ইনডিউসড এন্টারপ্রেনার ইজ ওয়ান, যে ব্যক্তি হু ইনডিউস টু টেক আপ দ্য এন্টারপ্রেনার টাস্ক ডিউ টু দ্য পলিসি মেজার্স অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের কিছু পলিসি থাকে, সেই পলিসি মেকিং এর সাথে আমার সেই এমনভাবে আমাকে মোটিভেট করবে যাতে ওই পলিসির সাথে আমার একটা কনফ্লিক্ট না হয়, পলিসির সাথে ম্যাচ হয়, যাতে আমি ইজিলি আমার এটাকে বিল্ড আপ করতে পারি। এরকম আরো একটা মোটিভেটেড এন্টারপ্রেনার, তার শুধু মোটিভেট করবে সেলফ ফুলফিলমেন্ট, অর্থাৎ ব্যক্তিগতভাবে আমি কিভাবে ফুলফিলমেন্ট হয়ে সেটাকে পেতে পারি, সেটা একটা সেই স্পন্টেনিয়াস এন্টারপ্রেনার, যেটাতে মানুষ জন্মগতভাবে ইনবর্ন অ্যাবিলিটিস, জন্মগতভাবে মানুষের মধ্যে কিছু ন্যাচারাল ট্যালেন্টস থাকে, যেটা দিয়ে সে মানে নিজেই ওই একটা ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে পারে, অর্থাৎ মার্কেট সে কিভাবে ক্যাচ করবে সেটাকে সে নিজেই তৈরি করতে পারে। যেমন স্টিভ জবসের কথা যদি আমরা বলি, সে কিন্তু এরকম প্রাতিষ্ঠানিক তার শিক্ষা ছিল না, সে নিজে বাই বর্ন ট্যালেন্ট ছিল, সে ওইভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করে কোম্পানিতে দাঁড় করাই দিচ্ছে। অ্যাকর্ডিং টু এরিয়া অনুযায়ী শহরের হতে পারে এবং গ্রামের হতে পারে, আরবান এবং রুরাল। আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু জেন্ডার, অর্থাৎ মেল এন্টারপ্রেনার, যেমন পুরুষ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, এটা উদ্যোক্তাদের একটা ক্লাসিফিকেশন হতে পারে অ্যাকর্ডিং টু জেন্ডার এন্ড এজ। আরেকটা আছে আমাদের অ্যাকর্ডিং টু সেল অফ অপারেশন, কিভাবে আমি সেটাকে মানে সেল করতেছি, স্মল স্কেল হতে পারে, লার্জ স্কেল হতে পারে, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং বড় ব্যবসা দুটোই হতে পারে। এবং ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, তাহলে আমাদের ক্লাসিফিকেশনটা আমরা পরের ক্লাস থেকে শুরু করব। ক্লাসিফিকেশন অফ এন্টারপ্রেনার, তার যে 4টা ক্লাসিফিকেশন আছে, ইনোভেটিভ এন্টারপ্রেনার, ইমিটেটিভ এন্টারপ্রেনার, ফ্যাবিয়ান এন্টারপ্রেনার এবং ড্রোন এন্টারপ্রেনার, এই জিনিসগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখব। শীটটা আমি দিয়ে দেব, আপনি একটু যদি আগে দেখে আসলে তাহলে বিষয়টা বুঝতে বা বললে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে তাড়াতাড়ি, এবং সেখানে কোনো প্রবলেম থাকলে এটা আপনারা ইজিলি আমার সাথে শেয়ারও করতে পারবেন। তাহলে আজকে ক্লাসে এই পর্যন্তই, তাহলে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।